আমাকে যখন টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া হচ্ছিল তখন পুলিশ কর্মকর্তা আমাকে নানাভাবে অ্যাবিউজ করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন মেধাবী ভাই বোনেরা আমাদের আত্মহত্যা করে। আমাদের সংসদে উত্থাপন করা হয় অনেকবারই হয়েছে, এটা যৌক্তিক দেখেই তো হয়েছে। যখন অ্যানাউন্স আসলো যে ঠিক আছে আমরা আবার রাজু ভাস্কর্যে চলে আসি, এই অ্যানাউন্সমেন্টটা আমি যখন সবাইকে বলছিলাম যে ঠিক আছে চলেন আমরা সবাই রাজু ভাস্কর্যে আসি, এবং এটা আপনারা বিভিন্ন ভিডিওতে ফুটেজে ক্লিয়ার যে আমি অ্যানাউন্স করছিলাম ঠিক সেই মুহূর্তে দাঁড়ানো অবস্থায়। আমি না কোনো গাড়ি ভাঙচুর করেছি, না কোনো অগ্নি সংযোগের সাথে ছিলাম, না আমাদের কাছে কোনো অগ্নি সংযোগের কোনো কিছু ছিল। ঠিক সেই মুহূর্তে আমাকে দাঁড়ানো অবস্থায় আমাকে গ্রেফতার করা হয়, এবং আমি মোটামুটি এটাই বলছিলাম যে আমাকে কেন আটক করলেন আপনারা। আমি তো অ্যানাউন্স করছিলাম যে আমরা রাজু ভাস্কর্যে ফিরে যাব, কিন্তু তারা ওখানে যারা যারা ছিল মোটামুটি ধরতে পেরেছে দাঁড়িয়ে অবস্থায় বা ঠিক পাশে, তাদেরকে তারা আটক করেছে। সেই পর্যন্তই ঠিক ছিল, কিন্তু আমাকে যখন টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া হচ্ছিল তখন পুলিশ কর্মকর্তা আমাকে নানাভাবে অ্যাবিউজ করে এবং আমাকে না কাউকেই ছাড়ে নাই। আমাদের নামে মামলা হয়, এবং আমি যেটা বললাম যে আপনারা দেখেছেন যে আমরা খুব সুষ্ঠু সুন্দরভাবে আমরা আমাদের মিছিল কার্যক্রম চালিয়ে নিচ্ছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমাদের ওখানে মামলা এটাই দেয়া হয় যে আমরা অগ্নিসংযোগ করেছি, গাড়ি ভাঙচুর করেছি, কিন্তু আপনারা একটা ফুটেজেও আমাদেরকে এটা দেখাতে পারবেন না যে আমরা এইসব কোনো কিছুর সাথে জড়িত ছিলাম। আমাদের প্রমাণ আপনারা মিডিয়া ছিলেন, সেটাই আপনারা সব থেকে বড় প্রমাণ। ঠিক আমাকে যখন নিয়ে যাওয়া হয় আমাকে নানাভাবে অ্যাবিউজ করা হয়, এবং ঠিক ওই জায়গায় সাংবাদিককেও অ্যাবিউজ করা হয়। সেই পর্যন্ত হলেও ঠিক ছিল। আমরা যখন সেলে গেলাম সেই সেলের মধ্যে আমাদেরকে না খাওয়িয়ে রাখা হয়, পানি চাইলেও পানি দেওয়া হয় না, এবং আমাদের বংশ নিয়ে কথা বলা হয়। আপনারা জানেন যে এ পর্যন্ত প্রায় ৭৪ বার মহান জাতীয় সংসদে দাবিটি উপস্থাপিত হয়েছে যেন আমাদের এই দাবিটি বাস্তবায়ন হয়। কারণ দেখেন, আপনার দাবিটা যদি যৌক্তিক না হতো তাহলে মাননীয় শিক্ষামন্ত্রী উনি ডিও লেটারটি পাঠাইতো না জনপ্রশাসন মন্ত্রণালয়, এবং দাবিটা যদি যৌক্তিক না হতো তাহলে মহান জাতীয় সংসদের 40 জন সংসদ সদস্য এটি সুপারিশ করতো না। দাবিটি যদি যৌক্তিক না হতো তাহলে বিশ্বের 162টা দেশে সর্বনিম্ন 35 করতো না। তো এই যৌক্তিক দাবিটি আমরা এই বাস্তবায়নের জন্যই দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছি। আপনারা জানেন যে আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে আসে, এবং সবাই 30 ঊর্ধ্ব এবং অনেকের 30+ হয়েছে। আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে যে দাবিটা বাস্তবায়নের চেষ্টা করছি, কারণ আমার বয়স অক্টোবরের 15 তারিখে শেষ হয়ে গেছে। গত একটা BCA চলে গেলো, আমি অ্যাপ্লাই করতে পারিনি 15 দিনের জন্য। করোনা মহামারীর কারণে আমাদের 2.5 বছর প্লাস সময় নষ্ট হয়ে গেছে। কিন্তু এই যে 2.5 বছর জনপ্রশাসন মন্ত্রণালয় কিছু সুবিধা দিয়েছে, কিন্তু সেটা 15% শিক্ষার্থী পেয়েছে, আর বাকি 85% শিক্ষার্থী আমরা এটা থেকে বঞ্চিত হয়েছি। আমরা শুধু চেয়েছি রাষ্ট্রের কাছে যে আমাদের সুযোগটুকু দেন, আপনারা সুযোগটুকু দেন। আমরা চাকরি চাচ্ছি না, কারণ দেখেন আমরা 27-28 বছর পড়াশোনা করলাম, একটা সার্টিফিকেট কিভাবে 2-3 বছরে ইনভ্যালিড হয়? তাহলে আমাদের তো হ্যাঁ এই যে অনেক ভাইরা কেন এটা করলো? যদি এটা 35 থাকতো তাহলে তারা কিন্তু রাস্তায় পড়ে করতো না, তারা নেক্সট ট্রাই করতো। এভাবে দেখেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন মেধাবী ভাই বোনেরা আমাদের আত্মহত্যা করে। আপনারা এই 30-এর কারণেই কিন্তু বেকারত্বের হার বেশি, এই 30-এর কারণেই কিন্তু মেধা পাচার হচ্ছে। আমাদের সংসদে উত্থাপন করা হয় অনেকবারই হয়েছে, এটা যৌক্তিক দেখেই তো হয়েছে, না হলে তো তা হতো না। 76 বারের বেশি এটা উত্থাপিত হয়েছে। একবার বাড়িয়েছিল, হ্যাঁ, তখন গড় আয়ু ছিল 60, এখন 73। চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের কারণে মানুষের গড় আয়ু বেড়েছে। সেখানে আমাদের এই জায়গাটাই কেন এত বাধা? আমরা উন্নয়নের ক্ষেত্রে উন্নত বিশ্বগুলোকে ফলো করি, এখানে কেন নয়? তা আমরা শিক্ষার্থীরা মনে করি এই যে আমাদের যে দাবিটি, আমরা কেন আন্তর্জাতিক মানদণ্ডের কথা বলি, কেন আন্তর্জাতিক? আপনি দেখেন বাংলাদেশ এবং পাকিস্তানে চাকরিতে প্রবেশের বয়সসীমাটা 30, আর সারা বিশ্বে ন্যূনতম হলো 35, এবং কোনো কোনো জায়গায় উন্মুক্ত আছে, এবং আমেরিকার মতো জায়গায় 59 বছর পর্যন্ত আছে।
তারা কিন্তু বয়সটাকে মাপকাঠি হিসেবে না নিয়ে যোগ্যতাটাকে মাপকাঠি নিয়েছে। আপনার যোগ্যতা আছে, আপনি চাকরিতে প্রবেশ করবেন, সেটা সেটা আপনার এই যে পেনশন পলিসি বা এই সমস্ত পলিসি এগুলো কিন্তু তাদের মানদণ্ড না, তাদের মানে হলো যোগ্যতাটাকে নির্ভর করতেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি, যেমন কলকাতা, এই তাদের কলকাতার আমার বাংলাদেশ কিন্তু পাশাপাশি। তো ওদের দেশের পরিবেশে কিন্তু 36 হলো চাকরিতে প্রবেশের বয়সীমা, এবং তার ঊর্ধ্বেও রয়েছে বিভিন্ন মানে রাজ্যগুলোতে আপনারা খেয়াল করে দেখবেন। তো তারা কিন্তু বাংলাদেশের যে ওই বেকারের কথা চিন্তা করেন, পাকিস্তান হলো বেকার প্রথম, বাংলাদেশ হলো দ্বিতীয়। যদি বেকারত্ব সংখ্যা 30-এর সীমাবদ্ধ রাখার কারণে বাংলাদেশে বেকারের সংখ্যাটা কিন্তু সবচেয়ে বেশি। আর যারা কিন্তু এই স্ট্যান্ডার্ডটা ভুল করে 35 বা তার ঊর্ধ্বে, তাদের কিন্তু বেকারের সংখ্যাটা আনুপাতিক হারে তাদের কম। তা আমরা মনে করি যেহেতু এই সারা বিশ্বে যেখানে মিনিমাম স্ট্যান্ডার্ড ভ্যালুটা সেটা হলো 35, আমরা মনে করি এই যে 91-এ যখন বাংলাদেশে মানুষের গড়াই ছিল 57 বছর, তখন কিন্তু মানুষের অবসর বয়সীমাটা ছিল 57 বছর। কিন্তু সেই 57 বছর তখন 27 বছর ছিল প্রবেশের বয়সীমা, সেটা 30 করা হলো। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, বর্তমানে বাংলাদেশের মানুষের গড়াই বৃদ্ধি পেয়ে কিন্তু 73+ বা 74। তো 74 বছর কিন্তু অবসর বয়সীমাটা 2 বছর বাড়ে, 2011 সালে 2 বছর বাড়ে 59 করা হলো। তাহলে গড়াইয়ের সাথে যদি সামঞ্জস্য করে রাখা হতো তাহলে কিন্তু অবসর বয়সীমা 74 বা 73 হওয়ার কথা, এবং সেই সাথে সামঞ্জস্য রেখে প্রবেশের বয়সীমাটা কিন্তু বৃদ্ধি হওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত এই যে 34 বছর পরে এসেও বাংলাদেশে মানুষের গড়াই বৃদ্ধি পেয়েছে, প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে, আমরা উন্নতির দিকে যাচ্ছি, কিন্তু আমার চাকরিতে প্রবেশের বয়সীমা এবং অবসরের বয়সীমাটা এখন আন্তর্জাতিক মানদণ্ডে নিয়ে আসা হয়নি।